আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 36তম বিসিএস এর বাংলা প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আপনাদের জন্য আমাদের চ্যানেলে আমরা বিসিএস এর বিভিন্ন সাবজেক্ট বেসড করে প্লেলিস্ট নিয়ে আসি, যাতে করে আপনারা আলাদা আলাদা ভাবে পড়তে পারেন, এবং আমরা ভিডিওতে এমন ভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন। আমাদের চ্যানেলে আমাদের ইয়ার বেসড জব সলিউশন রয়েছে, আমাদের প্রাইমারি জব সলিউশন রয়েছে, আপনারা সেগুলো দেখেও পড়াগুলো পড়ে নিতে পারেন। যারা আজকে নতুন এসেছেন তাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট যে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রিভিয়াস যত ভিডিও আপলোড হয়েছে সেগুলো দেখে পড়াগুলো পড়ে নেবেন। আপনারা এইভাবে শুনে আপনাদের জব সলিউশনটা কমপ্লিট করে নিতে পারবেন। আমাদের বিসিএস এর যে প্রশ্নগুলো হয় সেগুলো থেকে কিন্তু আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসে থাকে। তাই আমরা যেটা করছি যে আমরা খুবই ভালোভাবে ডিটেলসে ভেঙে ভেঙে পড়ছি, যাতে করে আমাদের বিসিএস এর প্রশ্নগুলো ভালো করে পড়া হয়ে যায় এবং বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য যাতে আমরা সেগুলোকে কমন পেয়ে যেতে পারি। তো আমি আশা করছি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন ভিডিও দেখবেন এবং প্রিভিয়াস ভিডিওগুলো দেখে পড়াগুলো পড়ে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের প্রশ্নের পড়াটা সমাধানটা নিয়ে পড়াশোনা শুরু করি। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস হচ্ছে বন যোগ ধন। বন ব দন্ত ন হসন্ত যোগ ধ দন্ত ন হসন্ত ধন, বন যোগ ধন। বন্ধন, বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস। সঠিক অক্ষর বিন্যাস হচ্ছে বন যোগ ধন। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস বন যোগ ধন। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। আমাদের কিন্তু বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি সেগুলো আসে, অর্ধমাত্রা কত, মাত্রাহীন কত, সেই প্রশ্নগুলো এসে থাকে। সো পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে আমাদের 32টি, অর্ধমাত্রা হচ্ছে 8টি এবং মাত্রাহীন হচ্ছে 10টি। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরির পরীক্ষাতে চলে আসে। অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি বাংলা বর্ণমালায়, পূর্ণমাত্রা হচ্ছে 32টি এবং মাত্রাহীন হচ্ছে 10টি। তবে আমাদের ভাগ করেও আছে, যেমন ব্যঞ্জন বর্ণ 39টির মধ্যে 26টি পূর্ণমাত্রা, স্বরবর্ণ হচ্ছে 11টির মধ্যে 6টি পূর্ণমাত্রা। আবার অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ 39টির মধ্যে 7টি হচ্ছে আমাদের অর্ধমাত্রা, আবার 11টির মধ্যে 1টি হচ্ছে আমাদের অর্ধমাত্রা রি। আর মাত্রাহীন আমাদের হচ্ছে ব্যঞ্জন বর্ণ হচ্ছে আমাদের 6টি আর স্বরবর্ণ হচ্ছে আমাদের 4টি। সো এটা আমাদের ফার্স্টে মাথায় রাখতে হবে যে 32, 8, 10 পূর্ণমাত্রা হচ্ছে 32টা, অর্ধমাত্রা হচ্ছে 8টা, মাত্রাহীন হচ্ছে 10টা। পরে 32কে 2 ভাগে বিভক্ত হয়ে 26, 6, 8 বিভক্ত হয়ে হবে 7 আর 1, আর 10 বিভক্ত হয়ে হবে 6 আর 4। ঠিক আছে, 26, 6, 7, 1, 6, 4। এটা মনে রাখলে, এই সাইডটা মনে রাখলে দেখবেন যে অটোমেটিক ওই সাইডটা মনে থাকবে। মানে ব্যঞ্জন বর্ণের 26টা, স্বরবর্ণ 6টা। 32, 8, 10, 32কে ভাগ করবো আমরা 26, 6 দিয়ে, 8কে ভাগ করবো 7, 1 দিয়ে, 10কে ভাগ করবো 6 আর 4 দিয়ে। মানে এভাবে ডিভাইড করে জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবো, তাহলেই দেখবেন যে প্রশ্নে আসুক না কেন আমরা অ্যান্সার করতে পারবো। আমাদের এখানে অর্ধমাত্রা থাকুক, পূর্ণমাত্রা থাকুক বা হচ্ছে মাত্রাহীন থাকুক, কিংবা যদি ব্যঞ্জন বর্ণ থেকে জিজ্ঞাসা করে যে বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রার বর্ণ কয়টি? 7টি। সো এগুলো আমরা মাথায় রেখে দিলে যে কোনো প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবো। বিজ্ঞান শব্দের সঠিক রূপ কোনটি? বিজ্ঞান শব্দের সঠিক রূপ, এই যে জ্ঞানের অংশটুকু হচ্ছে বর্গীয় জ যোগ নিয়। বিজ্ঞান শব্দের সঠিক রূপ, এই জ্ঞানের অংশটুকুর যুক্তাক্ষরটি ভেঙে হবে বর্গীয় জ যোগ নিয়। এই যুক্তাক্ষরটি ভেঙে হবে বর্গীয় জ যোগ নিয়। নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি? শুভেচ্ছা। প্রত্যয় যোগে গঠিত হয়নি হচ্ছে শুভেচ্ছা, কারণ শুভেচ্ছা হচ্ছে আমাদের সন্ধিতে হয়, মানে সন্ধি যোগে গঠিত হয়েছে। শুভ যোগ ইচ্ছা, মানে শুভেচ্ছাকে যদি আমি ভাঙি হবে হচ্ছে এই যে আছে এখানে শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। এটা হচ্ছে আমাদের সন্ধি বিচ্ছেদের আন্ডারে পড়ে, সন্ধি সাধিত। যে শুভেচ্ছা শব্দটি হচ্ছে আমাদের সন্ধি সাধিত শব্দ, এই জন্য এটা আমাদের প্রত্যয় যোগে গঠিত হয়নি শুভেচ্ছা শব্দটি। বাকিগুলো হচ্ছে আমাদের প্রত্যয় যোগে গঠিত হয়েছে, যেমন এই যে সভাসদ, সভা যোগ সদ, সভাসদ। ফলবান, ফল যোগ বান, ফলবান। এই অনুযায়ী তারপর হচ্ছে আবার তনু যোগ দীর্ঘ, যে তন্নি, তনু যোগ দীর্ঘ, এটা আবার প্রত্যয় এবং সন্ধি সাধিত, উভয় সাধিত। মানে তন্নিকে
তন্নি শব্দটি প্রত্যয় এবং সন্ধি উভয় যোগে গঠিত হয়েছে, তাই সভাসদ, ফলবান, তন্নি তিনটাই হচ্ছে প্রত্যয় যোগে গঠিত হয়েছে, কিন্তু শুধুমাত্র শুভেচ্ছা হচ্ছে আমাদের সন্ধি যোগে গঠিত হয়েছে, তাই প্রত্যয় যোগে গঠিত হয়নি কোনটি? শুভেচ্ছা। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? অনমনীয়। বহুব্রীহি সমাসবদ্ধ পদ অনমনীয়। বহুব্রীহি সমাসবদ্ধ পদ হচ্ছে অনমনীয়। এই যে নেই, নমন যার, অনমনীয়। নয় বহুব্রীহি সমাস। নেই, নমন যার, অনমনীয়। নয় বহুব্রীহি সমাস। নেই, নমন যার, এটি হচ্ছে অনমনীয়। নয় বহুব্রীহি সমাস। কোনটি বিশেষ্য পদ? গাম্ভীর্য। বিশেষ্য পদ গাম্ভীর্য। বিশেষ্য পদ হচ্ছে গাম্ভীর্য। বিশেষ্য মানে কি? বিশেষ্য মানে হচ্ছে নাউন। তো আমরা খুঁজবো আসলে কোনটা নাউন। ঠিক আছে, নাউনটা খুঁজলে আমরা পেয়ে যাবো আমাদের বিশেষ্য পদ। সো জাত হচ্ছে, যে জাত শব্দটি হচ্ছে আমাদের বিশেষণ পদ। হ্যাঁ, জাত শব্দটি হচ্ছে আমাদের বিশেষণ পদ। আর গৈরিক হচ্ছেও, এটাও বিশেষণ বাচক। গৈরিকও আমাদের বিশেষণ বাচক। উদ্ধত আমাদের বিশেষণ বাচক। শুধুমাত্র গাম্ভীর্য হচ্ছে আমাদের বিশেষ্য বাচক। কারণ গাম্ভীর্য এর মানে এটা যেটা বোঝায় যে গম্ভীরতা বা গম্ভীর ভাব, তাই গাম্ভীর্য হচ্ছে আমাদের বিশেষ্যবাচক শব্দ। আর জাত, উদ্ধত, গৈরিক এগুলো আসলে অবস্থান বা দোষ গুণ বুঝায়, তাই সেগুলো হচ্ছে আমাদের বিশেষণ। আর গাম্ভীর্য আমাদের বিশেষ্য। সো নিচে কোনটি বিশেষ্য পদ? গাম্ভীর্য। নিচে কোন শব্দের নত্যবিধান অনুসারে মূর্ধন্য নয়ের ব্যবহার হয়েছে? প্রবণ। কোন শব্দের নত্যবিধি অনুসারে মূর্ধন্য ন ব্যবহার হয়েছে? প্রবণ। কোন শব্দে, নিচের কোন শব্দের নত্যবিধি অনুসারে মূর্ধন্য নয়ের ব্যবহার হয়েছে? প্রবণ। কল্যাণ, নিক্কণ আর বিপণী শব্দগুলোর মূর্ধন্য স্বভাবগত নিয়মে গঠিত হয়েছে। আমাদের যে স্বভাবগত নিয়ম আছে, ওই স্বভাবগত নিয়মই হচ্ছে আমাদের কল্যাণ, নিক্কণ আর বিপণী গঠিত হয়েছে। অন্যদিকে যদি আমার প্র, পরি, নির এই তিনটি উপসর্গের পরে আমার প বর্গের 5টি, যেমন প, ফ, ব, ভ, ম বর্ণ থাকলে, তখন মূর্ধন্য ন ধ্বনি থাকলে তা মানে দন্তন্য ন থাকলে সেটা মূর্ধন্য ন হয়। যেমন প্রবণ, এই যে প্র আছে, এই যে প্র আছে, প্রয়ের পরে আমার এই যে প বর্গের বর্ণ, যেমন ব, এই যে প্র আছে, তারপর ব আছে, এরপরে যে নটা হবে মূর্ধন্য ন হবে। ঠিক আছে, কি আছে? ফার্স্টে প্র আছে, প্রয়ের পরে আবার কি বলছে? আমার প বর্গের যে 5টি বর্ণ, যে প, ফ, ব, ভ, ম, এই 5টি বর্ণের মধ্যে যে কোনো একটা থাকতে হবে। তো আমরা দেখতেছি প এর পরে আবার ব আছে, তো যেহেতু আমরা প্র পেয়ে গেছি, আমরা প বর্গের একটি বর্ণ পেয়ে গেছি, তো এরপরে হবে আমাদের মূর্ধন্য। এই জন্য এটা হচ্ছে আমাদের নত্যবিধি বিধান অনুসারে। আর এই তিনটি হচ্ছে কল্যাণ, নিক্কণ, বিপণী হচ্ছে আমাদের যে একটা কবিতার মতো যে কয়েকটা ছিল সেটার আন্ডারে আসছে, সেগুলা থেকে, স্বভাবগত নিয়ম থেকে। কল্যাণ, নিক্কণ আর বিপণী। আর প্রবণটা হচ্ছে আমাদের নত্যবিধি অনুসারে। সো নিচে কোন শব্দের নত্যবিধি অনুসারে মূর্ধন্য হয়েছে? প্রবণ। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটি নেতিবাচক বাক্যে রূপান্তর করলে কি হবে? মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। নেতিবাচক রূপে যেহেতু আমাদেরকে কনভার্ট করতে বলছে, সো না ওয়ার্ড অবশ্যই আসবে। সো না ওয়ার্ড যেহেতু অবশ্যই আসবে, আমরা দেখতেছি প্রথম অপশনে আমাদের না ওয়ার্ড নাই। সো এটা তো আমাদের প্রথমে এমনিতেই বাদ। আবার যেহেতু আমরা মানে এখান থেকে মানে যে সেন্টেন্সটা আছে সেখান থেকে আমরা নেতিবাচক বা নেগেটিভ মানে পজিটিভ থেকে নেগেটিভে যেহেতু রূপান্তর করতেছি, সো এই জন্য যেটা হবে যে এই অপছন্দের বিপরীত শব্দ ব্যবহৃত হবে, অর্থাৎ পছন্দ। অপছন্দের বিপরীত শব্দ কি? পছন্দ। সো পছন্দ যেহেতু ব্যবহৃত হবে, আমরা দেখতেছি যে আমাদের ঘ নাম্বার অপশনেও পছন্দ নাই। সো আমাদের তখন কাউন্ট হবে খ এবং গ এর মধ্যে আমাদের দেখতে হবে কোনটা কারেক্ট, মানে কোনটা সঠিকভাবে মিলতে পারে। সো আমরা খ নাম্বারে দেখি যে মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না। এটিকে হয়? মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না। মিথ্যাবাদীকে কে পছন্দ করে? কেউই তো পছন্দ করে না। সো এই কথাটি কি দাঁড়ায়? যে মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না, মানে মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে, মানে জিনিসটা এরকমই মিনিং দাঁড়ায়। সো এটাও তো হয় না। সো এটাই হবে যে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। সো মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, এর নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হবে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। মানে এই জিনিসটা আপনাদেরকে আমি কেন দেখালাম, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে প্রসেস অফ এলিমিনেশন।
এটা এই জন্যই দেখালাম, অনেক সময় যদি নাও আমরা বুঝতে পারি যে কোনটা কারেক্ট হতে পারে, তখন এরকম কিছু উপায় আছে, উপায় দিয়ে হচ্ছে মানে ক্রস করা যায়, যে আমাদের ওগুলো দেখানোর প্রয়োজন পড়ে না যে সেগুলো হতে পারে কিনা। সো ওগুলো আমরা বাদ দিয়ে যেটা আমরা পাই যে সবকিছুর সাথে মিলে যায়, সেটাই আমাদের অ্যান্সার হবে। সো মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, এই বাক্যটি নেতিবাচক বাক্যে রূপান্তর করলে কি হবে? মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা হচ্ছে বাতিল। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা বাতিল। হেড মৌলভী কোন কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? ইংরেজি প্লাস ফার্সি। হেড মৌলভী কোন কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? ইংরেজি প্লাস ফার্সি। হেড মৌলভী কোন কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? ইংরেজি প্লাস ফার্সি। রবীন্দ্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ রবি যোগ ইন্দ্র। রবীন্দ্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ রবি যোগ ইন্দ্র। দেখেন এখানে রবীন্দ্র বানানে বতে কিন্তু দীর্ঘইকার, বাট এইখানে যখন আমরা সন্ধি বিচ্ছেদ করতেছি তখন রবি বানানে হচ্ছে আমাদের বতে রস্যইকার আর ইন্দ্র বানানে রস্যই। সো রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে রবি যোগ ইন্দ্র। রবি বানানে বতে রস্যইকার আর ইন্দ্র বানানে রস্যই। এই যে আমাদের চেনা লোক, এখানে চেনা কোন পদ? বিশেষণ। কারণ লোক হচ্ছে আমাদের নাউন, আর নাউনের পূর্বে যেটা বসে সেটা আমাদের অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। সো এই যে আমাদের চেনা লোক, এখানে চেনা হচ্ছে আমাদের বিশেষণ পদ। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ উৎকর্ষ। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ উৎকর্ষ। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ উৎকর্ষ। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? বালুচর। বালুচর লিখেছেন হচ্ছে পল্লীকবি জসীমউদ্দীন রচিত কাব্যগ্রন্থ। সো বালুচর আমাদের কাজী নজরুল ইসলামের রচনা নয়। বালুচর কাজী নজরুল ইসলামের রচনা নয়। বালুচর লিখেছেন পল্লীকবি জসীমউদ্দীন লিখেছেন এবং এটি তার কাব্যগ্রন্থ। সবুজপত্র প্রকাশিত হয় কত সালে? 1914 সালে। সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1914 খ্রিস্টাব্দে। সবুজপত্র প্রথম প্রকাশিত হয় 1914 খ্রিস্টাব্দে। এটি হচ্ছে সবুজপত্র পত্রিকা এবং এটি প্রথম প্রকাশিত হয় 1914 খ্রিস্টাব্দে। এর সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। এই সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? প্রমোদ চৌধুরী। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। কোনটি জসীমউদ্দীনের রচনা? বেদের মেয়ে। জসীমউদ্দীনের নাটক বেদের মেয়ে। জসীমউদ্দীনের নাটক বেদের মেয়ে। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। মনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি? মুখরা রমণী বশীকরণ। মনির চৌধুরীর অনুদিত নাটক মুখরা রমণী বশীকরণ। মনির চৌধুরীর অনুদিত নাটক মুখরা রমণী বশীকরণ। কোনটি উপন্যাস নয়? কবিতার কথা। উপন্যাস নয় হচ্ছে কবিতার কথা। উপন্যাস নয় কবিতার কথা, কারণ কবিতার কথা হচ্ছে আমাদের জীবনানন্দ দাশ রচিত একটি প্রবন্ধ গ্রন্থ, তাই এটি কোন উপন্যাস নয়, এটি হচ্ছে একটি প্রবন্ধ গ্রন্থ। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? 1760। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? 1760। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? 1760। তোহফা কাব্যটি কে রচনা করেন? আলাউল। তোহফা কাব্যটি কে রচনা করেন? আলাউল। তোহফা কাব্যটি কে রচনা করেন? আলাউল। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? কবিগান। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? কবিগান। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? কবিগান। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতা রামরাম বসু। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতা রামরাম বসু।
রাজা প্রতাপ আদিত্য চরিত্র গ্রন্থটির রচয়িতা রামরাম বসু। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? জ্ঞানান্বেষণ। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? জ্ঞানান্বেষণ। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? জ্ঞানান্বেষণ। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম? গ্রাম বার্তা প্রকাশিকা। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম গ্রাম বার্তা প্রকাশিকা। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম গ্রাম বার্তা প্রকাশিকা। নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়? চার ইয়ারি কথা। নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়? চার ইয়ারি কথা। ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়, চার ইয়ারি কথা। কারণ চার ইয়ারি কথা হচ্ছে আমাদের প্রমোদ চৌধুরীর গল্প গ্রন্থ, তাই এটি ভ্রমণ সাহিত্য বিষয়ক কোনো গ্রন্থ নয়। নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি? সীতারাম। সীতারাম উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি? সীতারাম উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি, কারণ সীতারাম হচ্ছে একটি ঐতিহাসিক চরিত্র, আর এই উপন্যাসে ঐতিহাসিক ঘটনাই কেন্দ্র করে তৈরি করা হয়েছে। আর এগুলো যে বনদেবতা, পদ্মা নদীর মাঝি, পথের পাঁচালী, এগুলো হচ্ছে আমাদের গ্রামীণ সমাজ জীবনের সাথে সংশ্লিষ্ট। তাই আমাদের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের বিষয়ে নেই সেটা হচ্ছে আমাদের সীতারাম। নিচে কোন দুটি চরিত্র রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসে নিখিলেশ ও বিমলা? নিচের কোন দুটি চরিত্র রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের চরিত্র নিখিলেশ ও বিমলা? নিচের কোন দুটি চরিত্র রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের নিখিলেশ ও বিমলা? কাজী নজরুল ইসলাম উপন্যাস কুহেলিকা। কাজী নজরুল ইসলামের উপন্যাস কুহেলিকা। কাজী নজরুল ইসলামের উপন্যাস কুহেলিকা। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? বীরাঙ্গনা। মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য বীরাঙ্গনা। একখানি ছোট ক্ষেত আমি একলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? সোনার তরী। একখানি ছোট ক্ষেত আমি একলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? সোনার তরী। একখানি ছোট ক্ষেত আমি একলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? সোনার তরী। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহ। শওকত ওসমানের রচনা নয়, ভেজাল। ভেজাল হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা। শওকত ওসমানের রচনা নয়, ভেজাল। শওকত ওসমানের রচনা নয় হচ্ছে ভেজাল। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক। সঠিক বানান। কুসংস্কারের সঠিক বানান হচ্ছে আমাদের ক রস্যকার, তারপর হচ্ছে দন্তস্ব, তারপর অনুস্বার, তারপর দন্তস্ব ক যুক্তাক্ষর, তারপর হচ্ছে আকার বয়সূন্য। এটা হচ্ছে আমাদের সঠিক বানান। কুসংস্কার ক রস্যকার, দন্তস্ব অনুস্বার, তারপর দন্তস্ব ক যুক্তাক্ষর আকার বয়সূন্য। কুসংস্কার ক রস্যকার, দন্তস্ব অনুস্বার, তারপর হচ্ছে আমাদের দন্তস্ব ক যুক্তাক্ষর আকার বয়সূন্য। কুসংস্কার, এটা হচ্ছে আমাদের সঠিক বানান। এরপরে তো এখানেই হচ্ছে আমাদের এই BCS এর প্রশ্নের সমাধানটি শেষ হয়ে যাচ্ছে। যদি আজকে ভিডিওটি পছন্দ করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ আছে ফেসবুক পেজও লাইক দিয়ে দিবেন। আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি এবং সামনে আরেকটি BCS এর প্রশ্ন নিয়ে হাজির হব।